নমস্কার, থ্রিলিং থার্সডের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকের গল্পটি প্রাপ্তমনস্কদের জন্য। গল্পের প্লট তৈরির খাতিরে লেখক কিছু বীভৎস দৃশ্যের বর্ণনা করেছেন, যেগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। নেহাত গল্প শোনার ছলে সেটা তোমরা উপভোগ করবে, এটাই আমাদের অনুরোধ। থ্রিলিং থার্সডেতে আজ তোমরা শুনবে সুলেখক শঙ্কর চক্রবর্তীর কলমে পিশাচ কন্যা। লেখক শ্রী শঙ্কর চক্রবর্তীর জন্ম 2001 সালের 2রা সেপ্টেম্বর নদিয়া জেলার নবদ্বীপে। বর্তমানে কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতক স্তরে পাঠরত। হরর রোম্যান্স, হরর ফ্যান্টাসি ইত্যাদি বিষয় নিয়ে লেখালেখি করতে পছন্দ করেন। এর আগেও এই লেখকের লুসিফার নামক একটি গল্প আপনারা শুনেছেন আমাদের মেন চ্যানেল এসো গল্প পড়িতে। সেই গল্পটির লিঙ্ক আমরা এই গল্পের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, আপনারা চাইলে শুনে নিতে পারেন। আজকের গল্পের গল্প পাঠ ও বিশেষ কয়েকটি চরিত্রে রয়েছেন গল্পাসুর ইউটিউব চ্যানেল থেকে পিনাকি, পার্থ এবং প্রাহি। অন্যান্য কয়েকটি চরিত্রে প্রীতম, বোমকেশ ও নবনীতা। গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি সায়ন্তন। সাউন্ড ডিজাইনে আর্য, পোস্টার ডিজাইন অনির্বাণ। সমগ্র পরিচালনায় টিম থ্রিলিং থার্সডে। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, পিশাচ কন্যা। সন্ধ্যের আঁধার মাখা আকাশ কালোর বদলে গাঢ় বেগুনি হয়ে পড়েছে। ঝড়ের আবেশ বেশ টের পাওয়া যাচ্ছে। পাহাড় সমান বড় মেঘগুলো থেকে থেকে হুঙ্কার দিয়ে উঠছে। তারা জানান দিচ্ছে কি পৃথিবীর পবিত্র মাটিতে কিছু অমঙ্গলকারীর স্পর্শ পড়েছে। বিরাট বড় বাড়িটার সামনে সতর্ক অ্যালসেশিয়ানদের মতন দাঁড়িয়ে আছে অনেক কটা গাড়ি। ঠিক ওপরের আকাশের মতন তাদের শরীরের রং। সামনের বাড়িটা এ শহরের বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট ইন্দ্রগুপ্তের। তোমরাও কি আমাদের মতন ভগবানে বিশ্বাস করো না? আলিয়ার কথা শুনে ঘরের সবাই তার দিকে সতর্ক দৃষ্টিতে তাকালো। সবার চোখে এমন কিছু একটা জন্মেছে যা তার ঠিক ভালো লাগলো না। তার পাশেই দাঁড়িয়ে থাকা তার প্রিয় মানুষটার হাত ধরে সে তার দিকে তাকালো। হ্যাভ আই সেইড এনিথিং ইল? সরি, আমি কাউকে হার্ট করতে? আরে না না, কিন্তু এখন এখানে একটা স্পিরিচুয়াল সেরিমনি হচ্ছে, তো তাই এসব এখন বলতে নেই। উপস, অনির্বাণ, সরি। আলিয়া নিজের কথা শেষ করেই বুঝল তার পিঠে উষ্ণ এক ছোঁয়া এসে বসেছে। অনির্বাণের বাবা গ্রেট স্পিরিচুয়ালিস্ট ইন্দ্রগুপ্ত। একটা ফাঁকা হাসি প্রসব করল সে। কিচ্ছু হয়নি, ভয়ের কিছুই নেই, এসো আমার সঙ্গে। এই কথা শুনে অনির্বাণের দিকে সে একবার তাকিয়ে কোনো মতে রাজি হলো। আজ এক অজানা ভয় তার শ্বাসকষ্টের কারণ হচ্ছে কেন। খুব ধীর পায়ে দুজনে এগোলো ঘরের সামনে একটা মূর্তির কাছে। আলিয়া এ মূর্তি এই বাড়িতে অনেকবার দেখেছে, কিন্তু আজকের মতো তো কোনো দিন লাগেনি। আজ যেন সেই মূর্তি বীভৎসভাবে জীবন্ত হতে চাইছে, আর এটাও মনে হচ্ছে এ মূর্তি জীবন্ত হয়ে উঠলে ঘোর অমঙ্গল। অন্তত তার ক্ষেত্রে সেটা নিখুঁতভাবে। এবার তার পা কাঁপতে লাগলো, চোখে অজানা ভয়ের প্রলেপ, শরীর ঘেমে উঠছে। নো নো, আমি যাব না। আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমি যাব না। ও ও ভালো না, ভালো না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আঙ্কেল
আঙ্কেল, লিভ মি। অনির্বাণ, প্লিজ সেভ মি। চিৎকারের সাথে আলিয়াকে ধরে রাখাও কঠিন ঠেকছে। স্পিরিচুয়ালিস্ট ইন্দ্রকে সাহায্য করতে ঘরে অনেকে এগিয়ে এলো। সুঠাম শরীরের 10-11 জনও পারছে না তাকে শান্ত করতে। অনির্বাণ কাছে সরে এলে তার বাবা তাকে ইশারায় বারণ করল। সে জানে তার চোখের সামনে কি হতে চলেছে তার প্রিয় মানুষটার সঙ্গে। অনির্বাণের দু চোখ ভিজে আসছে। সে আর পারছে না এমন দৃশ্য দেখতে। সামনে প্রচণ্ড ধস্তাধস্তির মধ্যে স্পষ্ট শোনা যাচ্ছে আলিয়ার গলা। Don't force me to believe in your God. I hate any God. আমি ঘৃণা করি, আমার অসহ্য লাগে তাকে। ছেড়ে দাও। আমার ঈশ্বর যে, আমার মালিক যে, তাকে ছাড়া আমি আর কাউকে মানি না। লিভ মি। অনির্বাণ দেখল আলিয়াকে যারা ধরেছিল তাদের অনেকেই তার আঁচড়ে আহত হয়েছে। আলিয়ার শরীর আবার পাল্টে যাচ্ছে। ফুটে উঠেছে সেখানে শয়তানের ছায়া, দি ডেভিল। ঘরে উপস্থিত সবাই এখন আলিয়াকে অনেক কষ্টে বাঁধার চেষ্টা করছে। ইন্দ্র সামনের বেগুনি মূর্তি থেকে সবুজ আবির নিয়ে আলিয়ার কপালে মাখাতে বন্য পশুর মতন করতে থাকে সে। কি ভয়ঙ্কর সে দৃশ্য! অনির্বাণ স্পষ্ট দেখল আলিয়া এখন পরিণত হয়েছে সবুজ একটা মাংসের দলা শরীরে। বড় বড় নখ, চোখ পুরো লাল, লম্বা লম্বা নীলাভ চুল। কি অমানবিক সে দৃশ্য! এক পৈশাচিক দৃষ্টি দিয়ে সে সোজা তাকালো অনির্বাণের দিকে। আতঙ্কের ধাক্কায় কয়েক পা সরে এলো সে। দেখল তার বাবা হাতে একটা লাল কাগজ নিয়ে কি মন্ত্র আউড়ে চলেছে। জান্তব চিৎকার ঘরটাকে পাতাল লোক করে তুলছে। প্রচণ্ড সেই চিৎকার সহ্য করতে পারছে না অনির্বাণ। শরীরের সব কিছু দিয়ে নিজের দোকান বন্ধ করলেও সে চিৎকার যেন তার অন্তরাত্মাকে শুকিয়ে দিচ্ছে। হঠাৎ আশপাশ স্তব্ধ হয়ে এলো। চোখ খুলে সে সামনে দেখল এক প্রকাণ্ড ঝড়ের পর শিথিল হয়ে পড়ে আছে জ্ঞানহীন আলিয়ার শরীরটা। একটুও কাঁপছে না। লক্ষ্য করলে বোঝা যায় শরীর থেকে ক্ষীণ ধোঁয়া বেরোচ্ছে তার। এখন তার শরীর আবার আগের মতন। নিজের বাবার দিকে তাকালো অনির্বাণ। তার দু চোখেও সেই ঝড়ের উপস্থিতি এবং একই অবস্থা ঘরে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের। নিজের ভালোবাসার মানুষের মাথায় হাত বোলাতে থাকে অনির্বাণ। পৃথিবীর আদিমকাল থেকেই পরমেশ্বরের সঙ্গে সঙ্গে শয়তানকে নিজের সৃষ্টিকর্তা মানার লোকও রয়েছে। এটাই হয়ে চলেছে আজ অবধি, হয়তো কালও তাই হবে। কিন্তু যারা শয়তানকে পুজো করে তারা অজান্তেই নিজেদের মৃত্যু ডেকে আনে। কাঁচের জানলা ভেদ করে সূর্যের হলুদ আলো ইন্দ্রের দুহাত উষ্ণ করে তুলছে। নিজের ছেলের ভেতরটা কেমন ভেঙে পড়েছে সেটা সে বুঝতে পারছে। বাবা, কোনো উপায় কি নেই? আছে, তবে ঠিক মতো জানতে হবে যে কি হয়েছে ওর সঙ্গে। আলিয়ার ফ্যামিলি আই থিঙ্ক কিছু আড়াল করছে আমাদের থেকে। কিছু না বলা ভালো, অনেকটাই। সেটাই আগে জানতে হবে। কিন্তু ওরা তো তেমন কিছু বলে না। ওদের শুধু একটাই মত যে ওরা ঈশ্বরে বিশ্বাসী নয়। বাবা দীর্ঘশ্বাস বুঝল সে। একটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ফুটপাতে এসে দাঁড়ালো অনির্বাণ আর আলিয়া। রবিবারের দুপুরে রাস্তা আজ একটু ফাঁকা, যেটা ধূমকেতু দেখার সমান। এই পরশুদিন রাতে তোমার বাড়িতে যে গেছিলাম, তারপর আমার কিছুই মনে পড়ছে না। কেন বলো তো? এমন মনে হচ্ছে যেন তোমার বাড়ির ভেতরেই আমি ঢুকিনি সেদিন। কিন্তু আমার স্পষ্ট মনে পড়ছে আমি, ওহ মাই গড,
আবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, তারপর বাবা আর আমি মিলে তোমাকে অনেক কষ্টে জাগালাম। মিথ্যে কথাকে সত্যি করে প্রকাশ করার ক্ষমতা এতদিনে সে পেয়ে গেছে। কয়েক মাসের রিলেশন হলেও তার আলিয়াকে আজও পুরোপুরি অচেনা লাগে। ছি ছি, কি ভাবলো তোমার বাবা বলো তো? ছি, আমার যে এটা কেন হয় আমি সেটা বুঝতেই পারি না অনির্বাণ। অনির্বাণের মনটা খারাপ হয়ে গেল। পরশুদিনের বীভৎস দৃশ্যগুলো যেন আবার তার সামনে জীবন্ত হয়ে উঠতে লাগলো। আরে সে হতেই পারে। আচ্ছা তুমি দাঁড়াও এখানে, আমি গাড়িটা নিয়ে আসি। আলিয়ার দুগালে নিজের ছোঁয়া দিয়ে সে পার্কিং সাইটের দিকে এগোলো। গাড়িটা ড্রাইভ করে সে ফেরত আসছে, ঠিক এমন সময় সে দেখল আলিয়া একটা বাচ্চাকে ফুটপাথে নিয়ে আসার জন্য ছুটছে। মাঝ রাস্তায় হতবাক হয়ে দাঁড়িয়ে আছে বাচ্চাটি, আর তার সামনে আসছে বড় একটা ট্রাক। দূর থেকে হলেও অনির্বাণ বুঝল ব্রেক ফেলের ফলে গাড়িটা টালমাটাল খেয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। আর একটু হলেই অনির্বাণ স্পষ্ট বুঝল নিজের আওয়াজ পৌঁছবে না তার কাছে। গাড়ির সব কাঁচ আটকানো, অনেক চেষ্টা করতেও একটাও খুলছে না। কি হচ্ছে আজ এটা? এদিকে সামনে একটু হলেই, ঠিক সেই সময় যা ঘটল তা দেখে তার সর্বাঙ্গ প্রায় কেঁপে গেল। সে স্পষ্ট দেখল আলিয়া বাচ্চাটাকে ধরে নিয়ে এলো ফুটপাতের এধারে। উন্মাদ জন্তুর মতো ছুটে আসা ট্রাকটা যে করেই হোক আটকে গেছে রাস্তার সাথে, ঠিক যেন কোনো অদৃশ্য বলিষ্ঠ হাত এই কাজটা করেছে। অবাক হয়ে গেল অনির্বাণ। সে প্রচণ্ড খুশি দুজনেই বেঁচে গেছে। এখন তার গাড়ির সব কাঁচ আবার খোলা যাচ্ছে। এতদিনের অভিজ্ঞতায় সে এটা হলপ করে বলতে পারে আজ যা কিছু তার চোখের সামনে ঘটল সেটা অলৌকিক। হতেই পারে না, কিন্তু হলো। ব্রেক ফেল একবার হয়ে গেলে এত সহজে কিভাবে গাড়ি থেমে যায়? গাড়ি থেকে নেমে সে ছুট দিল আলিয়ার দিকে। সে বাচ্চাটিকে দুহাতে আগলাচ্ছে। রাস্তায় খুব ভিড় না থাকায় বেশি লোক জমায়েত হয়নি। আলিয়া ভেতরের ঘরে চেঞ্জ করতে যাওয়ায় তার মায়ের দিকে এগোলো সে। আলিয়ার বাড়িতে খুব কম সে এসেছে। এমনটা বললে ঠিক হবে, তার কেমন একটা অনুভব হয় এখানে এলে। আচ্ছা আন্টি, একটা কথা বলুন তো, আপনারা ঈশ্বরে এত ঘোর বিরোধী কেন? আমি অনেককে দেখেছি যারা নাস্তিক, মানে ঈশ্বর বা তার বিভিন্ন রূপকে তারা বিশ্বাস করে না। তারা শুধু বিশ্বাস করে সুপ্রিম পাওয়ারে, যেমনটা আমরা করি। কিন্তু আপনারা যেন গডকে একটু বেশি... অনির্বাণ লক্ষ্য করল সামনের ব্যক্তির দু চোখে একটা লাল আভা ঝিলিক দিয়ে উঠল। আমি এই ব্যাপারে কিছুই বলতে চাই না, অন্য কিছু কথা থাকলে বলো। ভারী কণ্ঠটা ঘরটাকে নিস্তব্ধ করে তুলল। আজ প্রথম আলিয়ার মাকে এতটা ভয় লাগছে তার। বলা ভালো, তার গলাটা। না মানে কিছু মনে করবেন না, আমি এমনি প্রশ্নটা করে ফেললাম আর কি। প্লিজ কিছু মনে করবেন না। আরে না না, তুমি তো আমার ছেলের মতো নও। একটু থেমে সে আবার বলল, আমার ছেলেই। তুমি যা কিছু জিজ্ঞাসা করার খোলা মনেই জিজ্ঞাসা করতে পারো, কোনো ব্যাপার না। পেছনের বন্ধ ঘরে একটু ঘুরে তাকিয়ে নিয়ে সে বলে উঠল, আমরা শুধু আমাদের যে মালিক তাকেই ভগবান মানি, আর কাউকে না। কি খাবে বলো? একটা মানুষ নিজের মনোভাব এত দ্রুত কি করে পাল্টে নিতে পারে? মাথা উঁচু করে ওদিকের বন্ধ ঘরটা একবার দেখল অনির্বাণ। আলিয়া এখনো আসেনি চেঞ্জ করে। যতবার সে জিজ্ঞেস করে ওই ঘর কেন বন্ধ থাকে, ততবার সে একই উত্তর পেয়েছে তাদের থেকে, ওই ঘর বন্ধ না রাখলে চরম ক্ষতি হবে। যুক্তিটা অনির্বাণের কোনো দিক থেকেই পোক্ত লাগে না। এটা আবার কেমন নিয়ম? এদিক ওদিক তাকিয়ে সে আবার বলে উঠল,
না আন্টি, আজ কিছু খাবো না। আজ একটু তাড়া আছে, আসলে বেরিয়ে যেতে হবে। বাবার সাথে আজ একটু শহরের বাইরে যেতে হবে। আচ্ছা, বলছি আলিয়া আসবে না? মানে ওকে তাহলে একেবারে বাই করে চলে যেতাম। ও হ্যাঁ, দেখো তো মেয়েটা আবার কোথায় গেল। আলিয়া, আলিয়া, এই আলিয়া। বলো মা। আরে অনির্বাণ অপেক্ষা করছে, ওর কি কাজ আছে তাই চলে যাবে তো। তুই আয়, ওকে একটু বাইরে অবধি দিয়ে আসবি। কিছুক্ষণ নিস্তব্ধতার পর আলিয়া বলে উঠল, অনির্বাণ, আমি তো স্নানে ঢুকে পড়েছি। আমি ভাবলাম তুমি কিছুক্ষণ বসবে, তাই। আচ্ছা ঠিক আছে, আমি ফোনে তাহলে তোমার সাথে কথা বলে নেবো। ঠিক আছে, কিছু মনে করো না। টেক কেয়ার। ওকে। একটু জোরেই বলল কথাটা। এবার আলিয়ার মায়ের দিকে তাকালো সে। তার মুখে একটা ফাঁকা হাসি ঝুলছে। সে স্পষ্ট বুঝল অনেক কথা বলতে চাইছে, কিন্তু কোনো কারণে কিংবা বারণে বলে উঠতে পারছে না। তার বাড়ি থেকে বেরিয়ে আসার সময় নিজের মনেই বলে উঠল অনির্বাণ, স্নান করতে গেলে বাথরুমের গেট তো আটকানো থাকবে, আর সেটা হলে এত স্পষ্ট গলা তো সম্ভব নয়। আর তার থেকেও বড় কথা, এই সন্ধেবেলায় ওকে স্নান করতে আমি অন্তত কোনো দিন দেখিনি। তো আজ ব্যাপারটা হচ্ছেটা কি? বাবার কথাই কি ঠিক? আলিয়ার ফ্যামিলি কি আমার থেকে কিছু আড়াল করে রাখার চেষ্টা করছে? কিন্তু সেটা করেই বা ওদের লাভটা কি, যেখানে কিছু মাস পরেই আমাদের বিয়ে? মেইন গেটের কাছে গার্ডেনে সে বাবার কথায় খেলার একটা ক্যামডিস বল এই বাড়িতে ঢোকার সময় সবার অলক্ষ্যে রেখে দিয়েছিল। সেটা তুলতে সে চমকে দুপা পিছিয়ে এলো। সবুজ বলটা এখন অর্ধেক লাল অর্ধেক সাদা। এটা কি করে হলো? বাবা এটাকে মন্ত্রপুত করেছিল সেটা সে জানে, কিন্তু রং পরিবর্তন হবে সেটা সে ভাবেনি। কপালে দুশ্চিন্তার রেখা নিয়ে নিজের গাড়িতে উঠল। না বাবা, অনেকবার অনেকভাবে জিজ্ঞেস করাতেও কোনো লাভ হলো না। শুধু একটা জিনিস দেখে আমি অবাক। পকেট থেকে বলটা বের করে বাবার হাতে রাখল সে। অনির্বাণ চমকে গেল নিজের বাবাকে লক্ষ্য করে। হাতের ওপর রাখা বলটার সাথে তার গোটা শরীরটাই কাঁপছে। বাবা, বাবা, কি হলো বাবা তোমার? বাবাকে ধরতে যাবে সে, এমন সময় আবার সব শান্ত হয়ে পড়ল। ডেভিল অ্যান্ড ডেমন, ভেরি ভেরি ডেঞ্জারাস। নিজের বাবার চোখে এই প্রথম এক সমুদ্র আতঙ্কের অবয়ব দেখে তার পা নড়ে গেল। সে দেখেছে নিজের বাবাকে অনেক ভয়ঙ্কর এক্সোরসিজম করতে, কিন্তু এমন আতঙ্ক তার বাবার চোখে কোনো দিন ফুটে ওঠেনি। কি হলো তাহলে আজ? কি 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 হয়েছে? কি কি হয়েছে বাবা? কিছু মুহূর্ত চুপ থেকে তার বাবা বলে উঠল, ডেভিল আর ডেমন দুটোই আছে ওদের পরিবারের উপর, যেটা যেটা এতটাই অসম্ভব আর ভয়ঙ্কর। আমি ভাবছি এটা হলো কি করে। অনির্বাণ বলটার দিকে লক্ষ্য করে। সেটা আবার আগের মতন সবুজ হয়ে গেছে। সেটা হলোই বা কি করে? আর তার থেকেও বড় কথা, ডেমন আর ডেভিল কি আলাদা নাকি? অবভিয়াসলি অনির্বাণ। সেটা কি করে? পাশের বুকসেলফ থেকে একটা সবুজ রঙের বই বের করে টেবিলের ওপর রাখল সে। ডেভিল হলো পাতাল লোকের বাসিন্দা, যারা খারাপ কাজ করা বা করানোয় আজও রয়েছে। পিশাচ, জিন এবং অতৃপ্ত ব্ল্যাক স্পিরিট এদের মধ্যেই পড়ে। এরা কোনো না কোনো দরজা বা দুর্বলতা দিয়ে মানুষের শরীরে ঢোকবার চেষ্টা করে শুধু একটি মাত্র উদ্দেশ্যে, প্রাণী জগতের অনিষ্ট করা। এতে তাদের শক্তি বৃদ্ধি পায়। প্রধানত মানুষের আত্মা থেকে তারা শক্তি অর্জন করতে পারে, তাই মানুষই তাদের শিকার হয়।
অন্যদিকে ডেমন হলো অধিকাংশ ফলেন অ্যাঞ্জেল। তারা একইভাবে মানুষের শরীরে আসে, কিন্তু ডেভিলের মতো তারা পোজেস করে না। তাদের লক্ষ্য কর্মফল বুঝিয়ে দেওয়া। তারা হেল অর্থাৎ নরকের বাসিন্দা। ডেভিল আর ডেমনের মধ্যে ডিফারেন্স ঠিক পাতাল লোক আর নরকের মধ্যে যেমন। পাতাল হলো সব নেগেটিভ খারাপ এন্টিটিদের বাসস্থান, কিন্তু নরক হলো মানুষের কর্মফল বুঝিয়ে দেওয়ার সঠিক জায়গা। আমরা বেশিরভাগ জনই জিনিসটা ভুল বুঝে থাকি। বাবার দিকে অবাক হয়ে তাকায় সে। বাবার গলাটা কেমন গম্ভীর ঠেকছে, যেন সে না, তার মধ্যে থেকে এক মহাজাগতিক শক্তি সেই স্বর উৎপন্ন করছে। এবার কথা হলো ডেমন আর ডেভিলের কন্ট্রাডিক্টারি। এরা একসঙ্গে আসে না কখনো। এদের উদ্দেশ্য তো বিপরীত, কিন্তু একমাত্র একটা অবস্থায় পড়লেই তারা দুজনে দুজনের মুখোমুখি হতে বাধ্য হয়, আর তার ফলস্বরূপ নেমে আসে একটা চরম অন্ধকার। এটা যে দেখেছে সেই বলতে পারবে। আমি বুঝতে পারছি না আলিয়ার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক কি। আর কথা না বলে সে নিজের ঘরে চলে গেল। যাওয়ার আগে শুধুমাত্র একটি কথাই সে বলল অনির্বাণকে, শুয়ে পড় তাড়াতাড়ি, আজকে দেরি করিস না। আজকে তোর ঘুমটা খুব দরকার, কারণ তুই ছাড়া সেটা কেউ পারবে না। যদি হতো তবে আমি করতাম, কিন্তু তার সুযোগ নেই। চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। কথাটা বলে সে দরজা আটকে নিজের ঘরে চলে গেল। নিজের বাবার কথা বিন্দু মাত্র বোধগম্য হলো না অনির্বাণের। সে শুয়ে পড়ল লাইট অফ করে, যদিও জানে ঘুম তার অনেক দিন থেকেই আসছে না। আজ আসবে কিনা সেটা ভাগ্যের ব্যাপার। অনেকক্ষণ ধরে কিছু কাগজ ওড়ার শব্দ হচ্ছে। না, ঠিক কাগজ ওড়ার নয়, মনে হচ্ছে অনেক কটা কাগজ নিজেদের মধ্যে এক ধস্তাধস্তির খেলায় মেতেছে। চোখ খুলে উঠতে গিয়ে অনির্বাণ অনুভব করে তার শিরদাঁড়ায় অদৃশ্য ভারী কিছু রাখা আছে। কই, কিছু নেই তো সেখানে। গোটা শরীরে এক অসহ্য যন্ত্রণা জেঁকে বসে আছে। উঠে দাঁড়াতে দেখে সে একটা দরজার সামনে দাঁড়িয়ে। চারপাশে শুধু অন্ধকারের কালো মেঘ। হৃদস্পন্দনটা ছড়িয়ে পড়ছে তার সব দিকে। আশপাশ না দেখতে পারলেও সামনের দরজাটা সে ভালোভাবে চেনে। এটা সে বহুবার দেখেছে। কান পেতে শুনলেই সে বুঝল কাগজের খসখস শব্দটা দরজার ওপার থেকে আসছে। ভয়ের অদৃশ্য হাত তার গলাটা ধরল কি? দরজার তালাটা গেল কোথায়? সে তো দেখেছে এ দরজায় তালা দেওয়া ছিল। খুব মৃদুভাবে যত সম্ভব আওয়াজ না করে দরজাটা খুলল সে। ভেতরে অন্ধকারের মাত্রা অনেকটা। ধীর পায়ে সে এগোতে লাগলো। ঠিক এমন সময় ঘরের চার কোণ থেকে ক্ষুধার্ত পিশাচের মতো চারটে লালচে কালো অবয়ব ছুটে আসতে থাকে। একটা অদৃশ্য কিছু তাকে ঠেলে ফেলে দিল মেঝেতে। একটা ধূপের গন্ধ বিরাজমান ঘরে, তবে সেই গন্ধ মোটেই শুভ লাগছে না তার। আতঙ্কে অনির্বাণ একটুও আওয়াজ করতে পারছে না। ওই চারটে অবয়ব আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। ভয়ঙ্কর মুখগুলো স্পষ্ট হয়ে উঠছে। রক্তে মাখা তাদের শরীরের সব জায়গা ক্ষত বিক্ষত। অন্ধকারটা তাদের সাক্ষাৎ পাতাল লাগছে। অনির্বাণ এবার বুঝল সামনের 8খানা লাল চোখ তার শ্বাস রোধ করে দেবে কিছু মুহূর্তেই। সে এখন একটুও নড়তে পারছে না। সে বুঝতে পারল এখানে কোনো কাগজের আওয়াজ নয়। এখানে যে আওয়াজটা হচ্ছিল সেটা হলো সামনের বিরাট অগ্নিকুণ্ডের উপস্থিতি। এবার তারা ঝাঁপ দিয়ে তার গায়ে এসে পড়ল। ভয়ে দুচোখ বন্ধ হয়ে এলো অনির্বাণের। কয়েক সেকেন্ড পর সে চোখ খুলল।
এবারের দৃশ্যটা তার ভেতরে বেঁচে থাকা জীবনী শক্তিকে যেন প্রায় নিভিয়ে দিচ্ছিল। ওই 4টে অবয়ব ধারালো রক্তমাখা নখ দাঁত দিয়ে তার শরীরের মাংস খুগলে খেতে চাইছে, কিন্তু পারছে না। ঠিক যেন তারা বাধা পাচ্ছে কোনো অদৃশ্য বলয় বা অবয়বের কাছে। ঘরের অন্ধকারটা অনেকটা কমে নীলাভ হয়ে এসেছে। হঠাৎ ওই 4টে পিশাচ প্রকাণ্ড যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। অনির্বাণ বুঝতে পারছে না সে তাদের আর্তনাদ চিৎকার কেন শুনতে পারছে না। সে দেখল তার সামনে 4 বিভীষিকা ধীরে ধীরে নিথর হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। সামনে একটা লকার জাতীয় কিছু দেখতে পাচ্ছে সে, সেই অগ্নিকুণ্ডের আলোতে। এগোতে চাইলেও ভয়ের মেঘ তাকে কোনো মতেই অনুমতি দিচ্ছে না। যদি ওই 4টে আবার জেগে ওঠে, নিথর শরীরগুলোকে দেখলেও যে কারোর শরীর কেঁপে উঠবে। এমন সময় ঠিক তার পেছনে একটা সুঠাম গলা সরব হলো। এগো। তার সাহস হলো না কে সেটা দেখার। খুব আস্তে আস্তে 4টে নিথর দেহ পেরিয়ে লকারটার সামনে এলো সে। সেটা অনেক কটা দড়ি মালা দিয়ে বন্ধ করা। লকারে তালার বদলে এইসব। সে লকারটা খুলতে যাবে, এমন সময় প্রচণ্ড একটা ধাক্কায় সে ছিটকে পড়ল পেছনে। হৃদযন্ত্রটা প্রায় বন্ধ হয়ে এসেছিল। ওটা সাধারণ লকার নয়, ওটা হলো শয়তান রাজের লকার। ভুল করেছো তুমি। আমি যেটা বলছি সেটা করো। I have felt demon. I am God's child. I am powerful. এটা বলে খোলার চেষ্টা করো। কে আপনি? হু আর ইউ? অনির্বাণের কোনো প্রত্যুত্তর এলো না। সে যথারীতি সামনে এগিয়ে দাঁড়ালো লকারটার সামনে। I have felt demon. I am God's child. I am powerful. কথাটা বলা মাত্রই লকারে লাগানো প্রতিটা মালা দড়ি ছিঁড়ে মেঝেতে পড়ে গেল। চারপাশের আঁধার কেটে সেখানে এখন নীলাভ মেঘপুঞ্জ। লকার খুলে সেখানে একটা বই দেখতে পেল সে, একটা ডায়েরি সেটা। অনির্বাণ সেটা খুলতে যাবে, এমন সময় হঠাৎ চারপাশ কেমন কাঁপতে লাগলো। তার পা ঢুকে যাচ্ছে মেঝেতে। কি হচ্ছে এটা? অনেক চিৎকার করতেও কোনো লাভ হচ্ছে না। আবার একটা প্রচণ্ড যন্ত্রণা ঘিরে ধরতে লাগলো তাকে। ঝাপসা হয়ে আসছে দৃষ্টি। কিছু একটা যেন তার সর্বাঙ্গে আঘাত করে চলেছে। এমন সময় সে শুনতে পেল সেই সুঠাম কণ্ঠস্বর। এবার নিজের জগতে ফেরত যাও এই ডায়েরিটা নিয়ে। ওখানে সব লেখা আছে। বাঁচাও বাঁচাও আলিয়াকে সাক্ষাৎ ডেভিলের থেকে। সেভ হার, সেভ ডেমন্স গার্ল, সেভ হার। ঠিক এমন সময় তার ঘুমটা ভেঙে গেল। ভোরের আলো কিছুটা ফুটেছে। ঘড়িতে 4টে হবে হবে করছে। এক অতল খাদ থেকে যেন সে বেঁচে ফেরত এলো। সারা শরীর ঘেমে গেছে তার, হাত পা এখনো কাঁপছে। দৃশ্যগুলোর অনুভূতি এখনো তাকে ছেড়ে যায়নি। সামনেই তার বাবা বসে। অনির্বাণ পাশে হাত রাখতে যাওয়াতে আঙুলের সাথে শক্ত কিসের একটা স্পর্শ ঘটল। সেই ডায়েরিটা, অর্থাৎ সে যা দেখছিল সব সত্যি। সে ঘুমের মধ্যে স্লিপ ট্রাভেল করে অন্য ওয়ার্ল্ডে, অন্য ডাইমেনশনে পৌঁছে গিয়েছিল। এমন সময় তার বাবা তার বালিশের নিচ থেকে একটা কাগজ বের করে আনলো। সেখানে রং বেরঙের আকৃতি করা। ভালো করে লক্ষ্য করে সে বুঝল তার অন্য ডাইমেনশনে যাওয়ার দরজা হলো এটাই। নিজের বাবার দিকে আবার তাকালো সে। আমাকে ক্ষমা করে দিস। আমি তোর জায়গায় যেতাম, কিন্তু সেটা করলে হতো না। আলিয়াদের বাড়ির সেই দরজা একমাত্র তুই দেখেছিস।
যদি আমি দেখতে যেতাম তবে ওরা ঠিক টের পেয়ে যেত। তুই এবার বুঝলি তো আলিয়া আসলে কে? অনির্বাণ নিজের বাবাকে জড়িয়ে ধরল। ডেমন্স গার্ড, সিস ডেমন্স গার্ড। এক বুক কষ্ট ভেঙে পড়ল দু গাল বেয়ে। আমার এমনটাই সন্দেহ হয়েছিল, যে কারণে তোদের সম্পর্কে আমি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম প্রথম থেকেই। পরে ভাবলাম সেটা আমারই ভুল, কিন্তু এখন স্পষ্ট দেখছি আমার আশঙ্কাই ঠিক। ছেলের পিঠে হাত বোলাতে লাগে ইন্দ্র। কষ্ট তারও কম হচ্ছে না। ডেমন্স গার্ল হলে তার পরিণতি কি হয় সেটা সে ভালো মতোই জানে। কিন্তু কেউ তো এমনি এমনি এমনটা হতে পারে না। চোখ মুছে বাবার দিকে তাকিয়ে বলল অনির্বাণ। আর সেটাই জানতে হবে আমাদের। জানি সুযোগ প্রায় নেই, তাও হয়তো কোনো কারণে কোনো রাস্তা পাওয়া যেতে পারে। ওই ডায়েরিতে ওদের সব কথা জানা যাবে। আমি আজ বুঝলাম কেন আলিয়া প্রতিবার বিপদের মুখে পড়েও বেঁচে যায়, যেখানে অন্য কেউ হলে সেটা কোনোদিনই সম্ভব হতো না। এই তো কদিন আগে একটা ক্রিটিক্যাল কার অ্যাক্সিডেন্টে ওর বন্ধুরা মারা গেলেও ওর কিছুই হয়নি। আমি বুঝে গেছি এবার কেন ও রিলিজিয়াস সেরিমনিগুলো অ্যাটেন্ড করে না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। দাঁড়া, ডায়েরিটাই আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। কিন্তু কিন্তু অনির্বাণ, ওরা বুঝে ফেলবে যে কেউ ওদের রিচুয়াল ডায়েরি নিয়ে গিয়েছে। আই থিঙ্ক। কি বাবা? লেট মি কমপ্লিট দিস। আমি বলছি, হাতে বেশি সময় নেই। বাবাকে দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখে সে আবার বলে উঠল। বাবা? ঘুরে তাকালো ইন্দ্র নিজের ছেলের দিকে। ও কি আমার জীবনে থাকতে পারবে না? হাতের ডায়েরিটাকে একটু লক্ষ্য করে নিজের ছেলের ছলছল চোখের দিকে তাকিয়ে সে বলল, আমি চেষ্টা করব, বাকিটা সুপ্রিমের হাতে। যুদ্ধটা সোজা হবে না, এটা একদম সত্যি। বিকেলের রোদ সামনের নিম গাছ ছুঁয়ে মুখে এসে পড়ছে আলিয়ার। আজ তাকে দেখতে আরো সুন্দরী লাগছে। বোঝা যাচ্ছে তার মনে একটা দুশ্চিন্তা ঘুরে বেড়াচ্ছে। এটা বুঝতে প্রবলেম হচ্ছে না অনির্বাণের। তোমাদের ওই বন্ধ ঘর নাকি কেউ খোলে না, তবে বলছো আবার কে তোমাদের কি সিক্রেট বুক চুরি করেছে। এই কথাটা আলিয়ার মুখে একটা ছায়া নিয়ে এলো। দু চোখ তার করুণভাবে জ্বলছে, ঠিক আগের দিনে তার মায়ের মতন, যখন তাদের বাড়ি থেকে চলে আসছিল সে। অনির্বাণ আবার বলে উঠল, টেল মি দ্য ট্রুথ আলিয়া, সব সত্যি, সে যাই হোক বলো আমাকে প্লিজ। আই ওয়ান্ট টু নো এভরিথিং, প্লিজ আলিয়া। মাঠের ওদিকে কয়েকটা বাচ্চা ফুটবল খেলছে। দূরে ডান দিকে কয়েকটা মাঝবয়সী লোক হাঁটছে। আকাশের দিকে একবার তাকিয়ে নিয়ে সে আবার তাকালো অনির্বাণের দিকে। I and my family is Satanist by force. মানে আর ইউ সিরিয়াস? এটা একটা লং স্টোরি, যদিও পুরোটা আমাকে জানানো হয়নি। আমাকে এইটুকু জানানো হয়েছে যে আমরা যদি শয়তান ছাড়া আর কাউকে পুজো করি আর কাউকে নিজের ঈশ্বর বলে মানি, তো সে আমাদের ছেড়ে দেবে না। এটা আমাদের পরিবারের অভিশাপ, তাই ঘন ঘন এক্সারসিজম করতে হয়। মা বলেছিল যে এসব জেনেও তোমার সাথে সম্পর্ক বানানো উচিত না, তাও আমি পারিনি নিজেকে তোমার থেকে দূরে ঠেলে রাখতে। যদিও আমাদের কুলগুরু নিজের শক্তির সাহায্যে আমাদের রক্ষা করে চলেছে, জানি না এরপর কি হবে। প্লিজ প্লিজ অনির্বাণ, নেভার লিভ মি। আই লাভ ইউ মোর দ্যান এনিথিং। প্লিজ ডোন্ট লিভ মি। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।
তুমি কারণ না, তুমি শুধু আমার। নো ডেমান্স গার্ড, মানে? নাথিং। একটা হালকা হাসি ফুটে উঠল অনির্বাণের ঠোঁটে। সে বুঝল আলিয়ার থেকে প্রায় গোটা ব্যাপারটাই গোপন রাখা হয়েছে। সে তার জীবনে না এলে হয়তো তাকে আজ না, সে ভাববে না এসব কিছু। কিচ্ছু হবে না আলিয়ার। আলিয়াকে ডান্স ক্লাসে নামিয়ে সে বাড়ির উদ্দেশ্যে গাড়িটা ঘুরিয়েছে, এমন সময় তার ফোনটা গর্জে ওঠে। বাবা কল করছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে এলো উৎকণ্ঠিত স্বর। অনির্বাণ, কাম ব্যাক হোম ফাস্ট, তাড়াতাড়ি, খুব আর্জেন্ট। কেন, কি হয়েছে? মানে আমি এই তো বাড়ির দিকে এগোচ্ছি। আয় আয়। আচ্ছা বলছি, তোর সঙ্গে ও আছে? না, ওকে তো ডান্স ক্লাসে নামিয়ে দিলাম। ওকে, তাড়াতাড়ি আয়। কিছু বুঝলি? নিজের বাবার কথা আজ খুব কঠোর শোনাচ্ছে, কিন্তু তিনি যা বলছেন তা তো সত্যি। কিন্তু নিজের বাবা মা কখনো এমন করতে পারে কি করে? ছি ছি। অনির্বাণ, একটু ভুল হচ্ছে তোর। আলিয়ার মা নয়, তিনি নিজেই একজন ভিকটিম। তার বাবা আর তাদের সোকল্ড কুলগুরু যে আসলে সাক্ষাৎ শয়তানের উপাসক। অ্যারাবিক লেখাগুলো ট্রান্সলেট করে যা বুঝলাম তা হলো আলিয়া তার মায়ের অবৈধ সন্তান। এইসব জেনেও জ্যাক অর্থাৎ আলিয়ার বর্তমান বাবা তার মাকে বিয়ে করে। সেই হচ্ছে শয়তানের উপাসক। বিয়ের পর সব জেনে নিরুপায় হয়ে আত্মসমর্পণ করে ফেলে আলিয়ার মা। যদি সুযোগ বুঝে এই কথা সে কাউকে বলে দেয়, সেই কারণে তাকে পজেস্ট করে রেখেছে ডার্ক রিচুয়াল দিয়ে। শুধু মাসের একটা দিন সে সেই পজেশন থেকে মুক্তি পায়। কোন দিন সেটা? আজ। কথাটা অনির্বাণের দু চোখে একটা চমক নিয়ে এলো। তাহলে এখন উপায়? আমি যা বুঝলাম, যেহেতু ওরা হারিয়ে ফেলেছে নিজেদের রিচুয়াল বুক, তাই তারা আজই চেষ্টা করবে ওদের কাজটা সম্পূর্ণ করতে। সেটা কি? এবার তার বাবার কথাটা যেন তার পৃথিবীটাকে নাড়িয়ে দিল। স্যাক্রিফাইস অফ আলিয়া। নিজের বংশের মেয়ে যার জন্ম বৈধ নয়, তাকে শয়তানের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করলে সাক্ষাৎ শয়তানের মতো শক্তি লাভ করা যায়। ডার্ক রিচুয়ালের সবচেয়ে উচ্চতর প্রসেস এটি। খুব নির্মম না হলে এটা করা সম্ভবই নয়। একটা মানুষ কি করে নিজের মেয়েকে এমনটা করতে পারে, যতই সে তার নিজের না হোক? অনির্বাণ সোফায় চুপ করে বসে পড়ল। দুশ্চিন্তার মেঘ কাটিয়ে বুঝতে পারছে না এখন তার কি করা উচিত আর কি উচিত নয়। ডোন্ট মেক ডিলে। সময় বেশি নেই আমাদের হাতে। আমরা যে ওদের এগেনস্টে কাজ শুরু করেছি এটা বুঝতে ওদের বেশি দেরি লাগবে না। চল। ঠিক এই সময় ইন্দ্রের ফোন বেজে উঠল। হ্যালো, বলুন। কেন জানি না উপাস থেকে ভেসে আসা মহিলা কণ্ঠ অনির্বাণের নজর কেড়ে নিল। একটু চেনা লাগলো না গলাটা? ভেতরটা অজান্তেই ব্যাকুল হয়ে উঠল। আলিয়ার বাড়ির সামনে জোরে গাড়িটা থামালো অনির্বাণ। ভয় আক্রোশ আজ দুটোই তার মধ্যে কাজ করতে আরম্ভ করে দিয়েছে। সে নিজের বাবাকে ছাড়া আর কাউকে নিয়ে আসেনি। খুব ঠান্ডা মাথায়, মনে রাখিস এবারের যুদ্ধ কিন্তু মারাত্মক। বাবা, তোমাকে একটু আগে কে কল করেছিল গো? কেউ না, আমার শেষ ক্লায়েন্ট। শেষ মানে? তুমি আর স্পিরিচুয়াল প্রসেস করবে না নাকি? ওই মহিলাটা যে তোমায় কল করেছিল, গলাটা কেমন চেনা চেনা ঠেকলো আমার। কেউ না, সব বুঝবি। চ। দুজনে স্পষ্ট দেখল, অনুভব করল সামনের বাড়িতে সত্যি সাক্ষাৎ ডেভিল এসে ভর করেছে। দুজনেই ভেতরে ঢুকল। আরে আসুন আসুন, দ্য গ্রেট স্পিরিচুয়ালিস্ট ইন্দ্রগুপ্ত, আসুন আসুন। আলিয়ার বাবা ঠিক কয়েক হাত দূরেই দাঁড়িয়ে। তুই?
ইন্দ্র বলে উঠল। বাবার কণ্ঠে বিস্ময়ের পর্দা দেখে তাকালো অনির্বাণ। ইয়েস, আমি দ্য গ্রেট ডার্ক ম্যাজিশিয়ান জ্যাক ডিসুজা। মনে পড়ছে? আমাদের তো অনেকবারই মোলাকাত হয়েছে, কি বলেন? ইন্দ্র কিছু বলতে গেলে সে একটা প্রচণ্ড আঘাত অনুভব করল ঠিক তার মাথার পেছনে। ঘুরে তাকানোর সুযোগই সে পেল না। তার আগেই গাঢ় কালো পর্দা নেমে এলো দু চোখে। শুধু সে দেখল অনির্বাণেরও একই অবস্থা। জ্ঞান ফিরলে সামনের দৃশ্য দেখে স্পিরিচুয়ালিস্ট ইন্দ্রের অভিজ্ঞ শিরনাড়াতেও ঠান্ডা স্রোতের অনুভূতি হয়। মেঝেতে একটা গোলাকার আকৃতি বানিয়ে তার ভেতর বিভিন্ন আকৃতি করে সেখানে শোয়ানো আছে আলিয়ার শরীরটা। দূর থেকে দেখলে মনে হবে সেটা স্পন্দনহীন, তবে বাস্তবে সেটা নয়। তার পাশেই অজ্ঞান হয়ে আছে আলিয়ার মা আর অনির্বাণ। দূরে একটা হাড় কাঁপানো মূর্তির সামনে তাদের কুলগুরু বসে কিসব করে চলেছে। সেও এই নিম্ন জঘন্য ডার্ক রিচুয়ালের অংশ। ক্রমাগত মন্ত্রপাঠ করে চলেছে সেই কৃষ্ণবর্ণের ব্যক্তি। আলিয়ার বাবা ক্রমাগত এঁকে চলেছে সেই রিচুয়ালের আকৃতি। চারপাশের পরিবেশ ঘোর পৈশাচিক হয়ে উঠছে। অনির্বাণ তাকালো নিজের বাবার দিকে। মনে হচ্ছে তার জ্ঞানও সবে ফিরেছে। একটু দূরেই অবসন্ন দৃষ্টি নিয়ে বসে আছে আলিয়ার মা। তিনজনেরই হাত পা বাঁধা শক্ত করে। অনির্বাণ অনেক চেষ্টা করতেও কাঠিন্যের সাথে লড়াই করে উঠতে পারল না। লিভ হার, প্লিজ লিভ হার, লিভ মাই ডটার, প্লিজ। আমি ভিক্ষা চাইছি তোমার কাছে, প্লিজ প্লিজ ছেড়ে দাও আমার মেয়েকে, প্লিজ। আলিয়ার মায়ের কথা শুনে নিজের আঁকা শেষ করে ঘুরে তাকায় জ্যাক। বিরাট ঘরের অগ্নিকুণ্ডের লালচে আলো তার মুখটার সাথে সাক্ষাৎ শয়তানের মুখ মিলিয়ে দিচ্ছে। শয়তানি বাঁকা হাসি হাসে সে। এক বিকট অট্টহাসি সেখান থেকে বেরিয়ে আসছে। নো নো, নেভার। আমি সারা জীবনের তপস্যার ফল নষ্ট হতে দেব না ডিয়ার, কখনো না। আলিয়ার মায়ের কান্নাটা যেন পৃথিবীর গর্ভ থেকে উঠে আসছে। Leave her, you swine. Just leave Alia, I said. অনির্বাণের কথায় হাসিটা আর একটু বাঁকা করল সে। অনির্বাণ আরও কিছু বলতে যাবে এমন সময় তার বাবা ইশারায় তাকে আটকে দিল। যদিও এটা জ্যাকের অলক্ষ্যে হয়নি। নো 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 ফ্রেন্ড, তুমি পারবে না, এবার কিচ্ছু করতে পারবে না। চোখের ভাষা ইউজ করে কোনো লাভ নেই। এখানে শয়তানের রাজত্ব চলবে না, তুমি পারবে না। ওই ডেমন্স গার্ল থেকে আমার মেয়ে, না না, আমার না, আলিয়া আজ হবে ডেভিলস গার্ল। একটা আবির জাতীয় কি নিয়ে আলিয়ার অবচেতন শরীরে মাখিয়ে চলেছে সে। প্রতি উচ্চারণে সামনের কালো মূর্তিটি যেন জীবন্ত হয়ে উঠছে। কি বিভৎস সেই মূর্তি! তিনটে চোখ, তিনটে হাত, কোনো পা নেই। পায়ের জায়গায় সরু সরু সুঁড়। সারা গায়ে লাল গাঢ় তরল মাখানো। অনির্বাণ এবার যেন বুঝতে পারল নিজের বাবার দু চোখের স্থিরতার কারণ। ডেমনের দেওয়া সেই মন্ত্র যেটা তাকে স্লিপ ট্রাভেলে রক্ষা করেছিল। I have failed, demon. I am God's child. I am powerful. I have failed, demon. I am God's child. I have failed, demon. I am God's child. I am powerful. নিজের মনে মনে আওড়াতে লাগলো অনির্বাণ।
ঠিক এমনভাবে যাতে তার কথা বাইরে না যায়। অনেকবার সেটা অমন করে বললেও কিছুই হলো না। ভয়টা এবার দুশ্চিন্তার মেঘ নিয়ে এলো তার দু চোখে। আলিয়ার মা পরাহত সৈনিকের মতন ঠিক তাদের মতোই বসে আছে। ঠিক এমন সময় বাজ পড়ার মতন একটা আওয়াজ। না, শয়তানের মূর্তির ঠিক উল্টো দিকে নীলাভ মেঘের মতন কি একটা সৃষ্টি হয়েছে। স্পষ্ট হতে সে বুঝতে পারল সেটা কি, ডোর অফ ডেমনিক ওয়ার্ল্ড। এবার অনির্বাণের মুখে একটা জয়ের হাসি ফুটে উঠল। তিনজনেই স্পষ্ট দেখল সামনের দুজনের চোখে এবার আতঙ্কের মেঘ। রিচুয়াল অর্ধেক রেখেই জ্যাক কালো একটা মালা ছুঁড়ে মারল সেই মেঘের উদ্দেশ্যে, কিন্তু কোনো লাভ হলো না। সেখান থেকে বেরিয়ে এলো এক অতিকায় অবয়ব, সাদা মেঘের মতো শরীর, গায়ে দীর্ঘ কালো পোশাক। শরীর থেকে বেরিয়ে আসছে 7টা সাপ। তাদের কেউ জাগতিক হতে পারে না। নীলাভ মণি লালচে হয়ে উঠছে। ধীর পায়ে তান্ত্রিকের গলা টিপে নির্মমভাবে মৃত্যু প্রদান করল সে। তান্ত্রিক এক ভয়ার্ত শাবকের মতো আত্মসমর্পণ করে দিয়েছিল। জ্যাকের চোখে ক্রোধের ঢেউ। নিজের হাত কেটে রক্ত দিয়ে ডেভিলের মূর্তির কাছে উৎসর্গ করল সে। ঠিক একইভাবে ফুটে উঠল আরেকটি মেঘের দরজা। এবারেরটা প্রচণ্ড কালো, ডোর অফ স্যাটনিক ওয়ার্ল্ড। সেখান থেকে নেমে এলো পিশাচরাজ শয়তান, যার দৃশ্য দেখা বা বর্ণনা করা পাতালে অনন্তকাল কাটানোর সমান। নিজের প্রভুকে সামনে দেখে এক শয়তানি অট্টহাসিতে মত্ত হলো জ্যাক। বলে উঠল, রক্ষা করো নিজের ভৃত্যকে, প্রভু তুমি রক্ষা করো প্রভু। শুরু হলো এক অপ্রাকৃতিক যুদ্ধ। ঠিক যেন সহস্র সিংহ একসাথে গর্জন করে উঠছে। অগুন্তি সূর্য একে অপরের সাথে যুদ্ধ করছে। দুই অতি জাগতিক শক্তির মধ্যে লড়াই হচ্ছে, যেখানে কেউ কারোর থেকে কোনো কিছুতে বিন্দুমাত্র দুর্বল নয়। লালচে কালো মেঘের ঢেউ ক্রমশ বেড়ে চলেছে। প্রতি মুহূর্তে সামনের দৃশ্য ঘোলাটে হয়ে আসছে তিনজনের কাছে। এমন সময় এক আকাশ ফাটানো মারণ আর্তনাদ ঘরের প্রতি কোণে প্রতিধ্বনিত হতে লাগল। অনির্বাণ বুঝল সেটা কার, এভিল ওয়ার্শিপার জ্যাকের। তার মুখের থেকে দুশ্চিন্তার চাদর ফিকে হতে আরম্ভ করল। এবার তারা অনুভব করল তাদের শরীরকে বেঁধে রাখা অদৃশ্য বাঁধনটা শিথিল হয়ে পড়ছে। উঠে দাঁড়ায় তারা। হিমের কুয়াশার মতন সামনের সেই বিভীষিকাময় ধোঁয়ার দল হালকা হচ্ছে। তিনজনে এগোতে গিয়েও যেন পারে না, ভারী হয়ে এসেছে তাদের পা। সামনে পড়ে আছে জ্যাকের প্রাণহীন দেহ। দেখে মনে হচ্ছে সেই ডেমন তাকে মেরেই শুধু ক্ষান্ত হয়নি, শরীর থেকে মাংসের প্রত্যেকটা টুকরো ছিঁড়ে নিয়েছে সে। জ্যাকের খোলা দুই বিকৃত চোখের কোটর, যেখানে চোখ বলে কিছুই নেই, সেটা দেখলেই বোঝা যায় কতটা নির্মম শাস্তি ঘটেছে তার। সামনেই দাঁড়িয়ে আলিয়া। এসবের আঁচ তার শরীরেও ফুটে উঠেছে। ভয়ের সাথে এক আকাশ ক্রোধের আগুন নিয়ে জ্যাকের মৃতদেহটার দিকে তাকায় সে। ও তখন খুব ছোট। এই সমাজে বাবার পরিচিতি না দিলে জীবনটা যে কতটা নিষ্ঠুর করে তুলতে পারে সেটা যার হয়েছে সে ছাড়া কারোর বোঝা একটুও সম্ভব নয়। আমি চাইনি, বিশ্বাস করো আমি চাইনি আলিয়ার জীবনটা এমনটা হোক। সিঙ্গেল মাদারের তো প্রশ্নই আসে না। আমি চেয়েছিলাম ওকেও বাকিদের মতো জীবনযাপন করার উপায় দিতে। আমি নিজের হাতে করে তা ওকে করে দিতাম। সেই সময় আমার দেখা হয় জ্যাকের সাথে। ও মেনেও নেয় আলিয়াকে নিজের মেয়ে হিসেবে। কিন্তু আমার তখন বোঝা উচিত ছিল যে যেখানে কেউ মানতে চাইছে না
সেখানে একজন অমন অচেনা হয়ে হট করে মেনে নিচ্ছে কেন? যাই হোক, ও মেনে নিলে আমি ওর সাথে সংসার আরম্ভ করি। প্রথম কদিন কিছু বুঝতে পারিনি। ও মাঝরাতে কোথায় যেন যেত, আবার ভোর করে ফিরে আসতো। শুরুতে ও এক্সকিউজ দিলেও একদিন আমি সব ধরে ফেলি। ও একটা কন্যা সন্তান চাইছিল যে ওর নিজের নয়, আর আলিয়ার মধ্যে ও সেই সব সাইন দেখেছিল যেটা থাকলে একজন স্যাক্রিফাইসের জন্য নিখুঁত হয়ে ওঠে। আর এটাই ছিল আমাকে বিয়ে করার প্রধান কারণ, ওর আমাদের মেনে নেওয়ার কারণ। আমাকেও নিজের শয়তানি শক্তি দিয়ে টর্চার করতো রোজ, আমাকে পজেস করিয়ে রাখতো যাতে আমি কোনোভাবে কাউকে কিচ্ছু না বলতে পারি। নিজের মেয়েকে অনেক চেষ্টা করে বাঁচাতে পারছিলাম না। গোটা পৃথিবীটা আমার কাছে নরক হয়ে উঠেছিল। ঠিক এমন সময় আমার সাথে কি জানি অলৌকিকভাবে দেখা হয় এই শহরের শ্রেষ্ঠ স্পিরিচুয়ালিস্ট ইন্দ্রগুপ্ত, অর্থাৎ তোমার বাবার সাথে। একটু থেমে আলিয়ার মা অনির্বাণের দিকে তাকালো। সে তাকালো নিজের বাবার দিকে। ইন্দ্র সম্মতির সুরে মাথা নাড়ল। প্রথমে উনি রাজি হতে চাননি, কিন্তু শেষে উনি হয়েছেন। এই কথাটা বলে সে ইন্দ্রের দিকে হাত জোর করল। না, এসব করবেন না, এটা আমার কর্তব্য ছিল। আর আলিয়াকে আমি আপনার থেকে কি খুব কম ভালোবাসি? ইন্দ্র আলিয়ার মাথায় হাত বুলিয়ে কথাটা বলল। আলিয়ার শরীর নিস্তেজ হয়ে পড়ছে। ডার্ক রিচুয়ালের রেশ তার শরীরে স্পষ্ট দৃশ্যমান। আমি বুঝতে পেরেছিলাম আপনি যখন জ্যাকের নিম্ন জগতের শক্তির কাছে পেরে উঠছিলেন না, তখন এক মন্দিরে নিয়ে গিয়ে সেখানে আলিয়ার জীবন রক্ষার মানত করেন। আপনি সেটা তখন না জানলেও না বুঝলেও সেটা ছিল এক শক্তিশালী ডেমনের মন্দির। ডেমন এক মায়ের দুঃখ ফেলে দিতে পারেনি। সেদিন থেকে সে রক্ষা করে চলেছে ওকে, সবার অলক্ষ্যে, অদৃশ্যভাবে। এটা জ্যাক শেষে বুঝতে পেরে ওই তান্ত্রিকের সাহায্যে শীঘ্রই আলিয়াকে স্যাক্রিফাইস করবার সিদ্ধান্ত নেয়। যত দেরি করবে ডেমনের কেয়ার আলিয়ার ওপর তত দৃঢ় হবে। কিন্তু ও জানতো না যে ডেমন কতটা শক্তির অধিকারী। আমাকে ক্ষমা করে দাও অনির্বাণ। তোমার সব প্রশ্নের সঠিক উত্তর না দিতে আমাকে বাধ্য করা হয়েছিল। আমাকে আমার মতো করে বাঁচতে ওই শয়তান দেয়নি জীবনকালে। তার হাত ধরে অনির্বাণ বলে, না না আন্টি, এমন করে কেন বলছেন? আপনার ওপর দিয়ে যা গেছে তাতে যে কেউ। সে নিজের কথা শেষ করতে পারল না। যন্ত্রণায় চেঁচিয়ে উঠল আলিয়ার মা। অনির্বাণ দেখল তার পেট থেকে বেরিয়ে এসেছে ধারালো লোহার রড। রক্তের ধারা নেমে ছুতে চাইছে লাল মেঝে। উপাস থেকে কেউ তাকে, যাকে সে দেখল তাতে অনির্বাণের মনে হলো যেন দমকা এক হাওয়া তাকে ঠেলে দিল পেছনে। জ্যাক! কি বিকৃত সেই দেহ! কালো কোটর, বাঁকা হাত পা, অতীব ঝলসানো কালো শরীর। ওই কালো কোটরে চোখ না থাকলেও সেখানে জন্ম নিয়েছে পৈশাচিক দাবানল। হাতের লোহার রডটা এক অমানবিক আনন্দে ঘোরায় সে। ক্রমাগত হাসি হেসে চলেছে। দূরের সেই শয়তানের মূর্তির সামনে অগ্নিকুণ্ডটা একটু একটু করে জ্বলে উঠছে আবার। স্পন্দন হারিয়ে নিথর হয়ে পড়ে গেল আলিয়ার মা। অনির্বাণ সামনের পিশাচকে আঘাত করতে যাবে এমন সময় আহত বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল আলিয়া। অনির্বাণ এবার দেখল তার দু চোখে আর সেই বাদামি মণি নেই। সেখানে এখন জেগে উঠেছে দুই লাল সূর্য, ঠিক কিছু মুহূর্ত আগে দেখা ডেমনের মতন। হাতের নখ দিয়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে জ্যাকের শরীর। আলিয়া, আলিয়া, ডোন্ট কিল হিম। মেরো না ওকে, সেটা করলে বিরাট ভুল হয়ে যাবে।
ইন্দ্রের কথা যেন আলিয়ার কাছে যেতেই পারছে না। তাকে ঘিরে আছে এক আক্রোশের বলয়। আমি অনেক সহ্য করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানতাম কি করতে চলেছিস তুই আমার সাথে। তাও চুপ ছিলাম, কারণ কারণ জানি তোকে মারা যাবে না। তোরা রক্ত বীজ। তুই তুই আবার ফিরে এসে আমার মাকে মারলি। জঘন্য অপরাধ করে ফেলেছিস তুই, জঘন্যতম। পাশের লোহার রডটা নিয়ে জ্যাকের বুক এফোঁড় ওফোঁড় করে দিল সে। মাটিতে বসে পড়ল ইন্দ্র। অনির্বাণ বুঝতে পারল না কিছুতেই তার বাবার মুখে ফের দুশ্চিন্তার চাদর কেন। সে এগিয়ে আলিয়াকে টেনে নিয়ে আসতেও পারছে না। আলিয়ার শরীরে এখন অপ্রাকৃতিক শক্তি বিরাজমান। ডটার, তুমিও তো যাকে ছোটবেলা থেকে বাবা ভেবে এসেছো, তাকে তাকে হত্যা করলে তোমাকেও নরকে যেতে হবে। ইউ হ্যাভ টু সি হেল্প টু মাই ডটার। The demon's skull. শেষ হাসিটা সে বীভৎস হাসল। আলিয়া জ্যাকের নিথর দেহ থেকে উঠে এসে অনির্বাণের সামনে দাঁড়ালো। অনির্বাণ বুঝতে পেরেছে এবার কেন তার বাবার মুখে আবার কালো ছায়া নেমে এসেছে। অনির্বাণের দুহাত নিজের বুকের কাছে নিয়ে এলো আলিয়া। তার সারা গায়ে কালচে রক্তের ছোঁয়া, শরীরের সব জায়গায় উপস্থিত অসহ্য যন্ত্রণা, যা তার দু চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। ইন্দ্রের দিকে তাকিয়ে বলল আলিয়া, আঙ্কেল, আমি জানি তুমি নিজের স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে ওই পিশাচকে আটকাতে, কিন্তু তাতে তো শেষ হতো না। কোনো না কোনো উপায়ে নিজের প্রভুর থেকে শক্তি নিয়ে আবার জেগে উঠত। ওকে একমাত্র সেই শেষ করতে পারবে যার উপর ডেমনিক ছায়া আছে। আমি না হয় ওর সব শক্তিকে স্টাফ করে দিতাম। তাতে তো তোমাকে শয়তানদের দেবতার আগুন সহ্য করতে হতো। সেটা আমি কি করে হতে দিই আঙ্কেল? অনির্বাণের চোখে চোখ রেখে আলিয়া বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিও, আমার উপায় ছিল না। আর আমি চাই না আমার আর আমি চাই না তোমার আর আঙ্কেলের ক্ষতি হোক। আই লাভ ইউ রিয়েলি আ লট অনির্বাণ। শেষবারের মতন নিজের সবটুকু দিয়ে, ভালোবাসা দিয়ে, অনুভূতি দিয়ে জড়িয়ে ধরল সে নিজের ভালোবাসার মানুষটাকে। অনির্বাণ বুঝতে পারছে তার আর কথা বলার কোনো শক্তি অবশিষ্ট নেই। সামনের শয়তানের মূর্তিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কয়েক হাত দূরে কিছুক্ষণ আগের তৈরি হওয়া ধোঁয়া তৈরি হচ্ছে আবার। এক আকাশ কষ্ট জমছে অনির্বাণের ভেতর। সে একটুও কাঁদবে না, একটুও না। আলিয়া পছন্দ করে না সেটা। সে সোজা থাকবে দাঁড়িয়ে। সামনের ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে একটা আবছা দরজা দেখা যাচ্ছে, খুলছে সেটা আস্তে আস্তে। ওপারে আছে অন্য এক জগৎ, যা এই জগতের থেকে আলাদা। আমি এই জীবনে যতই চেষ্টা করি না কেন ডেমন্স গার্ল হওয়ায় কোনোদিনও শয়তান নিজের ছায়া আমার উপর থেকে সরাবে না। সেটা না হলে আমি কি করে থাকবো তোমার সাথে অনির্বাণ?
আমি চাই না কিছু আসুক আমাদের মাঝে। আমি চাই না আমার ভালোবাসার জন্য তোমার ক্ষতি হোক। নিজের কাঁপা গলা অনেক চেষ্টা করে ঠিক করতে চাইছে সে। আবার একটু থেমে সে বলে উঠল, আর আমি জানি এই জন্মে আমি ডেমনিক ছায়া থেকে মুক্তি পাবো না। সাধারণ মানুষের মতো হব না। আমাদের ভালোবাসা, আমাদের জীবন, যে কারণে এবার চলে গিয়ে পরের জন্মে নতুনভাবে আসবো। সবকিছু ছেড়ে শুধু সাধারণ মানুষ হয়ে পূরণ করব আমাদের অসম্পূর্ণ ভালোবাসা, যেটা এখানে রেখে যাচ্ছি। অনির্বাণ, প্লিজ এসো পরের জন্মে আমার হয়ে। গডকে তো প্রে করতে পারিনি জীবনকালে, তাই শেষ নিঃশ্বাসে এসে চাইছি উনি ঠিক শুনছেন আমার কথা। এইবার আমি শুধু আসবো তোমার হয়ে, অন্য কারণ না, শুধু তোমার, শুধুই। একবার শেষবারের মতো বলে দাও তোমার আওয়াজ ওই জগতে আর শুনতে পাবো না। একবার আই লাভ ইউ আলিয়া। আমি অপেক্ষা করবো আর এক জন্মে। আমি অপেক্ষা করব। সে জানে বারণ করলেও আলিয়ার থেমে থাকার উপায় নেই। তাকে আর ছেড়ে যেতেই হবে আবার নতুন করে ফিরে আসার জন্য। কপালে অনির্বাণের দীর্ঘ ঠোঁটের ছোঁয়া পেয়ে সে পেছোতে থাকে ধোঁয়া কুণ্ডলীর দিকে। অনির্বাণ দেখল আস্তে আস্তে আলিয়ার শরীর সেখানে মিলিয়ে যাচ্ছে। আলিয়ার দু চোখ ভিজে আসতে দেখেও সে এগিয়ে ছুঁতে পারল না তাকে। ঠিক সেই মুহূর্তে ধোঁয়া মিলিয়ে গেছে বাতাসে, বন্ধ হয়ে গেছে অন্য জগতের দরজা, আর কোনো দিন না খোলার জন্য। মেঝেতে বসে পড়ল অনির্বাণ। এবার সেই এক আকাশ কষ্ট ভেঙে পড়ল তার দু গাল বেয়ে। তার কাছে এসে দাঁড়ালো ইন্দ্র। আজ সে অনেক কিছু করলেও তার ছেলের মন ঠিক করতে পারবে না। হয়তো এই জীবনে এই কষ্ট ওর কোনো দিন কমবে না। ঠিক এমনই একটা পরিণতির কারণে প্রথম থেকেই বাধা দিয়ে এসেছিল দুজনের সম্পর্কে। এই প্রথম তার ডাঙ্গাল ভিজে এলো, অগ্নিকুণ্ড নিভে গেছে, ঘরের দরজা খুলে গেছে। বাইরের শান্ত প্রকৃতি দুটো ভেঙে পড়া জীবনে কিছুটা প্রাণ আনার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ আগেই ঝড় হয়ে গেছে। ঠান্ডা হাওয়ার সাথে কয়েকটা ঝরা পাতা এসে ঢুকলো ঘরের ভেতরে, হয়তো খোলা আকাশ বেয়ে। এতক্ষণ তোমরা শুনছিলে লেখক শ্রী শঙ্কর চক্রবর্তীর কাহিনী পিশাচ কন্যা। অসংখ্য ধন্যবাদ টিম গল্পাসুরকে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থেকে আমাদের সাহায্য করার জন্য। আমাদের কাজ ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।
তাহলে দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি।